আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে আল্লাহর রহমতে ভালো আছো। এইচএসসি অনলাইন ক্লাসে স্বাগতম। আমি নূরনাহার, প্রভাষক উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিভাগ, ন্যাশনাল আইডিয়াল কলেজ। আজকে তোমাদের সামনে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায়ের আরেকটি নতুন ক্লাস নিয়ে হাজির হয়েছি। আমাদের আজকে আলোচ্য বিষয় হচ্ছে বিভিন্ন ধরনের খুচরা ব্যবসা। মানে আমরা তো খুচরা ব্যবসা সম্পর্কে জানি, কিন্তু খুচরা ব্যবসাটা অনেকগুলো ধরনের হয়ে থাকে। সেই ধরনগুলো সম্পর্কে আজকে আমরা জানব। প্রতিনিয়ত সমগ্র বিশ্বের ব্যাপক জনগোষ্ঠীর চাহিদা পূরণে পণ্যদ্রব্য ও সেবার যোগান দিয়ে চলেছে বিভিন্ন ধরনের খুচরা ব্যবসা প্রতিষ্ঠান। শাক সবজি মাছ মাংস হতে শুরু করে মোটর গাড়ি পর্যন্ত নানান ধরনের পণ্য এরূপ ব্যবসায়ীরা বিক্রয় করে। বিভিন্ন দিক বিচারে এরূপ ব্যবসায়ীদের বিভিন্ন ভাগে ভাগ করা হয়। এর মধ্যে সেবা প্রদানের ভিত্তিতে, বিক্রিত পণ্য সংখ্যার ভিত্তিতে, মূল্যধার্যের ভিত্তিতে, সাংগঠনিক পদ্ধতির ভিত্তিতে এবং বিপণীবিহীন এর ভিত্তিতে এরূপ ব্যবসায়ীকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। তো চলো আমরা যে ভিত্তিগুলোর উপর ডিপেন্ড করে ভাগ করা হচ্ছে সেগুলো একটু দেখি। প্রথমে ভাগ করেছে সেবাদানের পরিমাণ ভিত্তিক খুচরা ব্যবসা। বিভিন্ন ধরনের পণ্যের জন্য বিভিন্ন ধরনের সেবার প্রয়োজন হয় এবং ক্রেতাদের সেবার প্রত্যাশাও ভিন্ন হয়। তাই খুচরা ব্যবসায়ীকে বিভিন্ন ধরনের সেবার ব্যবস্থা করতে হয়। সেবাদানে খুচরা ব্যবসায়ীদেরকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে সেবাদানের ভিত্তিতে। এটা 3 ধরনের। এক হচ্ছে স্বসেবা খুচরা ব্যবসা প্রতিষ্ঠান, সীমিত সেবা খুচরা ব্যবসা, পূর্ণ সেবাদানকারী খুচরা ব্যবসা। তো চলো আমরা আগে স্বসেবা খুচরা ব্যবসাটা নিয়ে আলোচনা করি। যে খুচরা ব্যবসা প্রতিষ্ঠানে ক্রেতাদেরকে পণ্য খুঁজে বের করে ক্রয়ের জন্য পণ্য নির্বাচন করতে হয় সেগুলোকে স্বসেবা খুচরা ব্যবসা বলে। এ ধরনের প্রতিষ্ঠানগুলো কম সেবা কম লাভ এর নীতি অনুসরণ করে। পণ্যের গায়ে মূল্য, গুণাগুণ, পরিমাণ, ব্যবহারের মেয়াদ ইত্যাদি উল্লেখ থাকে। এ ধরনের খুচরা ব্যবসা প্রতিষ্ঠানগুলো বিভিন্ন পণ্য নিয়ে ব্যবসা করে। সুপারমার্কেট হলো স্বসেবা খুচরা ব্যবসার উদাহরণ। এরপরে রয়েছে সীমিত সেবা খুচরা ব্যবসা। যে সকল খুচরা ব্যবসার প্রতিষ্ঠান ক্রেতাদেরকে কতিপয় নির্দিষ্ট ক্ষেত্রে সেবাদান করে সে সকল প্রতিষ্ঠানকে সীমিত সেবা খুচরা ব্যবসা বলে। এ ধরনের প্রতিষ্ঠানগুলো মূলত শপিং পণ্য বিক্রি করে। এই জন্য ক্রেতাদেরকে অধিক তথ্য প্রদান এবং দক্ষ বিক্রয়কর্মী নিয়োগের প্রয়োজন হয়। এতে পরিচালন ব্যয় বৃদ্ধি পায় বলে এরূপ খুচরা ব্যবসায় পণ্যের মূল্য কিছুটা বেশি ধার্য করা হয়। এরপরে রয়েছে পূর্ণ সেবাদানকারী খুচরা ব্যবসা। যে সকল খুচরা ব্যবসার প্রতিষ্ঠান ক্রেতাদেরকে বিভিন্ন ধরনের সেবাদান করে তাদেরকে পূর্ণ সেবাদানকারী খুচরা ব্যবসা বলে। এরূপ প্রতিষ্ঠান সাধারণত বিশিষ্ট পণ্য বিক্রি করে। প্রতিষ্ঠানের বিক্রয়কর্মীরা ক্রেতাদেরকে বিভিন্নভাবে সহায়তা করে। এতে পরিচালন ব্যয় বেশি হওয়ার কারণে এরূপ প্রতিষ্ঠানে পণ্যের মূল্যও কিছুটা বেশি ধার্য করা হয়। এরপরে চলে যাচ্ছি পণ্য সারির ভিত্তিক খুচরা ব্যবসা। এটাকে মোটামুটি 8 ভাগে ভাগ করা হয়েছে। চলো আমরা ভাগগুলো নিয়ে আলোচনা করি। প্রথম হচ্ছে বিশিষ্ট পণ্যের দোকান বা এক পণ্যের খুচরা ব্যবসা। যে খুচরা ব্যবসা শুধুমাত্র নির্দিষ্ট এক ধরনের পণ্য বিক্রয়ে নিয়োজিত থাকে সেগুলোকে বিশিষ্ট পণ্যের দোকান বলে। বিশিষ্ট পণ্যের দোকানকে এক পণ্যের খুচরা ব্যবসাও বলা হয়। এ ধরনের প্রতিষ্ঠানগুলো নির্দিষ্ট ধরনের সকল পণ্য বিক্রয় করে। এরূপ ব্যবসায় ভ্রাম্যমাণ বা স্থায়ী যে কোনো ধরনের হতে পারে। যেমন তোমরা অনেক সময় দেখতে পাবে চালের দোকানে শুধু চাল, বিভিন্ন রকম চাল, শাড়ির দোকানে বিভিন্ন কোয়ালিটির শাড়ি থাকে, মানে শুধু শাড়িই বিক্রি হয়। আবার চালের আড়তে শুধু চালই বিক্রি হয়, এটা এরকম। ঠিক আছে, তো এরপরটা আমরা চলে যাই। এরপরে রয়েছে বিভাগীয় বিপণী। একই দালানে অবস্থিত, একই মালিকানা ও পরিচালনা বিভিন্ন ধরনের পৃথক পৃথক বিভাগে সাজিয়ে বিক্রয় করা হলে তাকে বিভাগীয় বিপণী বলে। শব্দগুলো খেয়াল করো। একই দালানে অবস্থিত, একই মালিকানা ও পরিচালনায় বিভিন্ন ধরনের পৃথক পৃথক বিভাগে সাজিয়ে বিক্রয় করা হলে তাকে বিভাগীয় বিপণী বলে। তাহলে কি হচ্ছে, একটা বিল্ডিংয়ে অবস্থিত এবং বিভিন্ন ধরনের পৃথক পৃথক বিভাগে এটাকে সাজিয়ে বিক্রয় করা হয়। তাহলে উদ্দীপকে খেয়াল রাখবে কীভাবে উদ্দীপকটা এসেছে। যদি বলে একটা দালানের ভেতরে বিভিন্ন বিভাগে সাজানো হয়েছে পণ্যগুলোকে, তাহলে বুঝতে হবে এটা বিভাগীয় বিপণী।
এ জাতীয় বিপণিতে ভোক্তাদের চাহিদা অনুযায়ী বিভিন্ন প্রকার পণ্য আলাদা আলাদা বিভাগে মজুদ রাখা হয়। ক্রেতারা যাতে একই বিপণিতে ঘুরে ঘুরে বিভিন্ন বিভাগ হতে তাদের প্রয়োজনীয় পণ্য ক্রয় করতে পারে, সেজন্য এক্ষেত্রে পণ্যভিত্তিক বিশেষায়নের নীতি প্রয়োগ করা হয়। অনেকগুলো বিভাগ থাকায় এরূপ ব্যবসায় বৃহদায়তন প্রকৃতির হয়ে থাকে। টোকিওর নিটসু কোনি, লন্ডনের হ্যারল্ড, জেদ্দার হ্যারোডস ইত্যাদি প্রতিষ্ঠান বিভাগীয় বিপণির উৎকৃষ্ট উদাহরণ। বাংলাদেশের প্রকৃত অর্থে কোনো বিভাগীয় বিপণি নেই, তবে আড়ংয়ে একসাথে খাদ্য সামগ্রী, পোশাক, হস্তশিল্প অনেক কিছু পাওয়া যায়। এরপরে চলে যাচ্ছি আমরা বহু শাখা বিপণিতে। যখন কোনো উৎপাদনকারী দেশ বিদেশের বিভিন্ন শহর বা অঞ্চলে নিজস্ব ব্যবস্থাধীনে একই ধরনের বহু সংখ্যক খুচরা দোকান প্রতিষ্ঠান করে নিজস্ব উৎপাদিত দ্রব্য সরাসরি ভোক্তাদের নিকট বিক্রি করে, তখন তাকে বহু শাখা বিপণি বলে। এখানে কাহিনী কি? কাহিনী হচ্ছে উৎপাদক নিজেই দোকান দেয়, দিয়ে দেশে বিদেশে, যারা দেশের ভিতরে ব্যবসা করতে চায় তারা দেশে, যারা সারা পৃথিবীতে ব্যবসা করতে চায় তারা হয়তো সারা পৃথিবীতে বিভিন্ন শাখা দোকান খুলে তাদের পণ্য সরাসরি বিক্রি করে। এটা হচ্ছে আমাদের বহু শাখা বিপণি। বহু শাখা বিপণির ক্ষেত্রে এর সকল শাখা কেন্দ্রীয় ব্যবস্থাধীনে পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়। বাটা শু কোম্পানি, সাধনা ঔষধালয়, সিঙ্গার এর উত্তম উদাহরণ। এরপরে রয়েছে অধি বিপণি, যে বৃহদায়তন খুচরা ব্যবসা প্রতিষ্ঠান হতে ভোক্তারা তাদের উদ্দেশ্যে রক্ষিত বিভিন্ন র্যাক হতে চাহিদা ও পছন্দমতো পণ্যদ্রব্য সংগ্রহ ও বিক্রয়কর্মীর সাহায্য ব্যতীত ক্রয় করতে পারে, তাকে অধি বিপণি বা সুপারমার্কেট বলে। অধি বিপণি এক ধরনের অত্যাধুনিক বৃহদায়তন খুচরা ব্যবসা প্রতিষ্ঠান। 1930 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বপ্রথম এ জাতীয় ব্যবসা প্রতিষ্ঠিত হয়। বর্তমানে ইউরোপ ও আমেরিকাতে অধি বিপণির ব্যাপক প্রসার ঘটেছে। এইরূপ বিপণিতে পণ্যদ্রব্য বিভিন্ন র্যাকে সাজিয়ে রাখা হয়, যেখান হতে ক্রেতারা বিক্রয়কর্মী সাহায্য ছাড়াই নিজের পছন্দমতো পণ্যদ্রব্য নিয়ে ট্রলিতে বোঝাই করে দরজার পাশে যে কোষাধ্যক্ষ অপেক্ষা করে তার কাছে উপস্থিত হয় এবং উনি মূল্য গ্রহণ করে ক্রেতাকে ক্যাশ মেমো প্রদান করেন। অতঃপর ক্রেতারা বাইরে যাওয়ার পথে দারোয়ানকে সেটা ক্যাশ মেমো দেখায় এবং এরপর দারোয়ান তাকে বের হতে দেয়। বাংলাদেশে এক্ষেত্রে তোমরা আগোড়া, মিনাবাজার এবং নন্দন এটাকে দেখতে পারো। এরপরে রয়েছে সুপার স্টোর, যে বৃহদায়তন খুচরা ব্যবসায়ে খাদ্যদ্রব্যের পাশাপাশি অন্যান্য পণ্য সামগ্রী বিক্রয় করা হয় তাকে সুপার স্টোর বলে। তাহলে তোমরা খেয়াল রাখবে যে বৃহদায়তন খুচরা ব্যবসায় কী হচ্ছে, খাদ্যদ্রব্য তো থাকছে, তার পাশাপাশি অন্যান্য পণ্য সামগ্রী বিক্রয় করা হয়, তাহলে এটা কী হবে? সুপার স্টোর। বর্তমানে যে সকল বৃহদায়তন খুচরা ব্যবসা লক্ষ্য করা যায় তার মধ্যে সুপার স্টোর অন্যতম। এরূপ স্টোর সুপারমার্কেট হতেও বৃহদায়তন প্রকৃতির হয়। সুপারমার্কেটে সাধারণত খাদ্যদ্রব্য ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বিক্রয় করা হলেও সুপার স্টোরে খাদ্যদ্রব্য ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের পাশাপাশি অন্যান্য ও বৈচিত্র্যপূর্ণ পণ্য সামগ্রী বিক্রয় করা হয়। অন্যান্য বৃহদায়তন খুচরা বিপণির চেয়ে এরূপ বিপণির পণ্য মূল্য তুলনামূলকভাবে কম হয়। সুপার স্টোরের পণ্যর পাশাপাশি পোস্ট অফিস, লন্ড্রি, কার পার্কিং, চেক ক্যাশ করা, কার্ড ব্যবহারের সুযোগ থাকে। এরপরে রয়েছে সুবিধা বিপণি, যে সকল ক্ষুদ্রায়তন খুচরা ব্যবসায় সাধারণত আবাসিক এলাকার কাছাকাছি অবস্থান করে চিরাচরিত পন্থায় সীমিত সংখ্যক দ্রুত বিক্রয়যোগ্য পণ্যের ব্যবসায় নিয়োজিত, সেগুলোকে সুবিধা স্টোর বা কনভিনিয়েন্স স্টোর বলে। যেমন বিভিন্ন পাড়া বা মহল্লার খুচরা দোকান। এ ধরনের খুচরা ব্যবসাগুলো সাধারণত নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি করে। এরপরে রয়েছে প্রণালী ধ্বংসকারী খুচরা ব্যবসা, যে সকল বিশিষ্ট খুচরা ব্যবসায় প্রতিষ্ঠান আয়তনে বৃহৎ, একক পণ্য নিয়ে ব্যবসা পরিচালনা করে এবং খুব কম দামে পর্যাপ্ত পণ্যের সরবরাহ নিশ্চিত করে, সেগুলোকে প্রণালী ধ্বংসকারী খুচরা ব্যবসা বলে। প্রণালী ধ্বংসকারী খুচরা ব্যবসার প্রতিষ্ঠান একটি বৃহৎ বিপণি, যার কোনো বিশেষ সারির পণ্যের বিপুল সংগ্রহ থাকে এবং এতে উল্লেখযোগ্য সংখ্যক দক্ষ বিক্রয়কর্মী কর্মরত থাকে। এ ধরনের প্রতিষ্ঠানগুলো উন্নত বিশ্বের বাজারগুলোর একটি উল্লেখযোগ্য অংশ দখল করলেও বাংলাদেশে এখনও এ ধরনের খুচরা ব্যবসা প্রতিষ্ঠান গড়ে ওঠেনি। এর উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে আইকিয়া, স্পোর্ট মার্ট এগুলো।
এরপরে রয়েছে সেবাদানকারী খুচরা ব্যবসা। যে সকল খুচরা ব্যবসা প্রতিষ্ঠান ক্রেতাদের সাধারণত সেবাদান করে সেগুলোকে সেবাদানকারী খুচরা ব্যবসা বলে, যেমন হচ্ছে হোটেল, ব্যাংক, বেসরকারি হাসপাতাল এগুলো। এরপরে আমরা চলে যাচ্ছি আপেক্ষিক বা তুলনামূলক মূল্যভিত্তিক খুচরা ব্যবসায়। চলো এখানেও কিছু প্রকারভেদ আছে, আমরা সেগুলো দেখি। যেমন বার্তা বিপণী, তারপর হচ্ছে মূল্যহ্রাস খুচরা ব্যবসা। বার্তা বিপণীটা নিয়ে আলোচনা করি। যে সকল খুচরা ব্যবসায় প্রতিষ্ঠান মানসম্মত পণ্য কিছুটা কম মূল্যে এবং কম মুনাফায় বিক্রয় করা হয় সেগুলোকে বার্তা বিপণী বলে। এই বিপণীতে কম মুনাফা গ্রহণের মাধ্যমে কম মূল্যে অধিক পরিমাণে পণ্য ক্রয় করা হয়। বার্তা বিপণীতে শতকরা নির্দিষ্ট হারে, যেমন 20% বা 30% কম মূল্যে ব্র্যান্ডকৃত পণ্য বিক্রি করা হয়, যেমন বার্টার ক্লিয়ারিং সেলস সেন্টার। এরপর হচ্ছে মূল্যহ্রাস খুচরা ব্যবসা। এটার আবার 3 ধরনের আছে, আমরা এগুলো আলোচনা করব। যে সকল খুচরা ব্যবসায় প্রতিষ্ঠান উৎপাদকের উপজাত পণ্য, ত্রুটিযুক্ত পণ্য, ফেরত পণ্য, অতিরিক্ত উৎপাদনজনিত পণ্য অথবা মৌসুম ছাড়া অন্য মৌসুমে উৎপাদিত পণ্য হ্রাসকৃত মূল্যে বিক্রয় করে সেগুলোকে মূল্যহ্রাস খুচরা ব্যবসা বলে। এরা সামান্য ত্রুটিযুক্ত পুরানো মডেলের বা অতিরিক্ত উৎপাদিত পণ্য ক্রয় বিক্রয় করে থাকে। এরূপ খুচরা ব্যবসা আবার 3 ধরনের ভাগ হয়, যেমন হচ্ছে স্বাধীন মূল্যহ্রাস খুচরা ব্যবসায়। যে সকল মূল্যহ্রাস খুচরা ব্যবসায় প্রতিষ্ঠান নিজস্ব মালিকানায় অথবা বৃহৎ খুচরা কর্পোরেশনের বিভাগ হিসেবে পরিচালিত হয়, ক্ষুদ্র প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হয়, সেগুলোকে স্বাধীন মূল্য হ্রাস খুচরা ব্যবসা বলে। অধিকাংশ মূল্যহ্রাস খুচরা ব্যবসা প্রতিষ্ঠানগুলো স্বাধীন ক্ষুদ্র প্রতিষ্ঠান হিসেবে কাজ করে, তবে বড় বড় মূল্যহ্রাস খুচরা ব্যবসার প্রতিষ্ঠানগুলো বৃহদায়তন খুচরা চেইন স্টোর হিসেবে কাজ করে। এরপর রয়েছে ফ্যাক্টরি আউটলেট। যে সকল খুচরা ব্যবসায় প্রতিষ্ঠান উৎপাদকের মালিকানায় ও তত্ত্বাবধানে পরিচালিত হয় এবং উৎপাদকের উদ্ধৃত পণ্য, অনিয়মিত পণ্য বা বাতিল পণ্য অত্যন্ত কম দামে বিক্রয় করে সেগুলোকে ফ্যাক্টরি আউটলেট বলে, যেমন বাটার ইকোনমি সেন্টার। এই ধরনের দোকানগুলিতে অনেক ক্ষেত্রে 50% বা তার চেয়েও কম দামে পণ্য বিক্রয় করা হয়। এরপরে রয়েছে ওয়্যার হাউস ক্লাবস। যে সকল বৃহদায়তন খুচরা ব্যবসা প্রতিষ্ঠান সদস্যদের নিকট নগদ এবং হ্রাসকৃত মূল্যে পণ্য বিক্রয় করে সেগুলোকে ওয়্যার হাউস ক্লাব বলে। এ সকল ক্লাব ব্র্যান্ডকৃত মুদি পণ্য থেকে শুরু করে কাপড়, গৃহস্থালী পণ্য, অন্যান্য পণ্য সদস্যদের নিকট কম মূল্যে বিক্রি করে। ক্রেতাদেরকে এ ধরনের দোকানে বার্ষিক ফি দিয়ে সদস্য হতে হয়, যেমন আগোরা, জেমস ক্লাব এগুলো এর উদাহরণ। এরপরে চলে যাচ্ছি সংগঠনের ভিত্তিতে খুচরা ব্যবসা। এটাকে আবার মোটামুটি 5 ভাগে ভাগ করেছে, তো চলো আমরা সেটা নিয়ে আলোচনা করি। প্রথমেই আছে বিপণী মালা। একই মালিকানা ও নিয়ন্ত্রণাধীন বিভিন্ন শাখা দোকানের মাধ্যমে এক বা একাধিক পণ্যদ্রব্য বিক্রয়ে নিয়োজিত প্রতিষ্ঠানের সমষ্টিকে বিপণী মালা বলে। এরূপ বিপণীর মূল বৈশিষ্ট্য হলো এক্ষেত্রে মধ্যস্থ ব্যবসায়ীরা নিজে কোনো পণ্য উৎপাদন করে না, পণ্য উৎপাদকের নিকট হতে একসঙ্গে অধিক পরিমাণে পণ্য ক্রয় করে কেন্দ্রীয় বা আঞ্চলিক গুদামে জমা রাখে এবং পরে বিভিন্ন অঞ্চলে অবস্থিত শাখা দোকানের মাধ্যমে তা বিক্রি করে। দেশে ও বিদেশে বিপণীমালার শাখা থাকতে পারে, যেমন হচ্ছে লন্ডনের উলওয়ার্থ বিপণীমালার প্রায় 2000 শাখা ইংল্যান্ড, আমেরিকা এবং কানাডায় রয়েছে। এরপর হচ্ছে স্বেচ্ছামূলক চেইন। পাইকারি বিক্রেতার পৃষ্ঠপোষকতায় চুক্তির ভিত্তিতে স্বাধীন খুচরা ব্যবসায়ীরা একত্রিত হয়ে একই ধরনের পণ্য ক্রয় ও ব্যবসায় লিপ্ত হলে তাকে স্বেচ্ছামূলক চেইন বলে, যেমন ওয়েস্টার্ন অটো, ট্রু ভ্যালু ইত্যাদি। এরপরেও আছে খুচরা ব্যবসায়ীদের সমবায়। খরচ কমানোর লক্ষ্যে কতিপয় স্বাধীন খুচরা ব্যবসায় প্রতিষ্ঠান যৌথভাবে ক্রয় বিক্রয় ও অন্যান্য কিছু করার জন্য চুক্তিবদ্ধ হয়ে ব্যবসায় লিপ্ত হলে তাকে খুচরা ব্যবসায়ীদের সমবায় বলে, যেমন বাংলাদেশ চা সমিতি, বাংলাদেশ জুয়েলারি সমিতি এগুলো। এরপরে রয়েছে ফ্র্যাঞ্চাইজ।
এটা তোমরা অনেক দেখতে পাও, দেখো তো চিনতে পারো কিনা ফ্র্যাঞ্চাইজকে। কতিপয় বিশেষ শর্ত সাপেক্ষে চুক্তির ভিত্তিতে পণ্য সরবরাহের অধিকারপ্রাপ্ত দোকানগুলোকে ফ্র্যাঞ্চাইজ বা বিশেষ অধিকারপ্রাপ্ত খুচরা ব্যবসা বলে। এটি এমন এক ধরনের চুক্তি যার মাধ্যমে কোনো একটি বৃহৎ ব্যবসা প্রতিষ্ঠান অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কতগুলো সুনির্দিষ্ট শর্তের ভিত্তিতে তার পণ্য বা সেবা নির্দিষ্ট কোনো এলাকায় বা অঞ্চলে বা দেশে উৎপাদন বা বিক্রয়ের অনুমতি প্রদান করে। এরূপ চুক্তিতে যে প্রতিষ্ঠান পণ্য বা সেবা উৎপাদন ও বিক্রয়ের অনুমতি দেয় তাকে ফ্র্যাঞ্চাইজ দাতা, এবং যিনি অনুমতি পেয়ে থাকেন এবং ফ্র্যাঞ্চাইজ ক্রয় করেন তাকে ফ্র্যাঞ্চাইজ গ্রহীতা বলে। ফ্র্যাঞ্চাইজিং চুক্তির শর্তানুযায়ী ফ্র্যাঞ্চাইজ দাতা পণ্য বা সেবা উৎপাদন, ট্রেডমার্ক, পেটেন্টস, ব্র্যান্ড নাম ইত্যাদি ফ্র্যাঞ্চাইজ গ্রহীতাকে ব্যবহারের অনুমতি প্রদানের সাথে সাথে প্রয়োজনীয় উৎপাদন কৌশল, কারিগরি জ্ঞান, অভিজ্ঞতা ইত্যাদি সরবরাহ করে। এখন কি তোমরা চিনতে পারছো এই ধরনের কোনো দোকান কি তোমরা দেখেছো? মনে করে দেখো তো। আসলে আমাদের সামনেই থাকে পিৎজা হাট আছে, ম্যাকডোনাল্ডস আছে, কেএফসি আছে, এরা সবাই ফ্র্যাঞ্চাইজ। ঠিক আছে, এখন দেখো ফ্র্যাঞ্চাইজ গ্রহীতা ফ্র্যাঞ্চাইজ দাতার কোনো বিশেষ পণ্য বা সেবার উৎপাদন ও বিক্রয়ের অনুমতি সহ উক্ত পণ্য উৎপাদন ও বিক্রয় প্রক্রিয়া ব্যবহার করার অধিকার লাভ করে। এছাড়াও চুক্তির শর্ত বলে ফ্র্যাঞ্চাইজ গ্রহীতা ফ্র্যাঞ্চাইজারের নিকট থেকে পণ্য উৎপাদন, বাজারজাতকরণ, কর্মী নির্বাচন ইত্যাদি বিষয়ে প্রয়োজনীয় জ্ঞান ও প্রশিক্ষণও পেয়ে থাকে। ফ্র্যাঞ্চাইজ গ্রহীতা ফ্র্যাঞ্চাইজারের নির্দেশ মোতাবেক ফ্র্যাঞ্চাইজ আউটলেট স্থাপন, আউটলেটের সজ্জিতকরণ, কর্মী নির্বাচন ও নিয়োগ এবং সর্বোপরি ব্যবসায় কর্ম পরিচালনা করে। ফ্র্যাঞ্চাইজ গ্রহীতা যে পণ্য বা সেবা যে এলাকায় বা স্থানে উৎপাদন ও বিক্রয়ের অনুমতি লাভ করে উক্ত পণ্য বা সেবা উক্ত এলাকা বা স্থান ব্যতীত অন্য কোনো উৎপাদন বা বিক্রয় করতে পারে না। এরপরে চলে যাচ্ছি ব্যবসায় একত্রীকরণে। বিভিন্ন ধরনের খুচরা ব্যবসায় প্রতিষ্ঠান একত্রিত হয়ে কেন্দ্রীয় মালিকানার ভিত্তিতে বন্টন ও ব্যবস্থাপনার কাজ সম্পাদন করলে তাকে ব্যবসায় একত্রীকরণ বলে। এরা কিছু বন্টন ও ব্যবস্থাপকীয় কাজের সমন্বয় করে। এরপরে রয়েছে বিপণীবিহীন খুচরা ব্যবসায়। এখানে দেখো আছে এটাকেও মোটামুটি 4 ভাগে ভাগ করা হয়েছে। চলো ভাগগুলো আমরা দেখি। ভ্রাম্যমাণ খুচরা ব্যবসায়, যে ক্ষেত্রে খুচরা ব্যবসায়ীদের কোনো স্থায়ী দোকান থাকে না এবং তারা এক স্থান হতে অন্য স্থানে ঘুরে ঘুরে বা ভ্রমণ করে পণ্যদ্রব্য বিক্রয় করে তাকে ভ্রাম্যমাণ ক্ষুদ্রায়তন খুচরা ব্যবসা বলে। যেমন হচ্ছে হকার, ফেরিওয়ালা, আইসক্রিম বিক্রেতা এরা। এরপরে অটোমেটিক ভেন্ডিং স্টোর, এটা কি তোমরা চিনতে পারো কিনা দেখো তো, আমি বলছি। বিক্রেতার সরাসরি সাহায্য ছাড়াই মেশিনের সাহায্যে পণ্য বিক্রয় করার প্রক্রিয়াকে অটোমেটিক ভেন্ডিং বা ভেন্ডিং স্টোর বলে। এক্ষেত্রে ক্রেতা মেশিনের নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট পরিমাণ মুদ্রা প্রবেশ করিয়ে কাঙ্ক্ষিত পণ্য সংগ্রহ করতে পারে। এবার চিনতে পেরেছো সেটাকে? হ্যাঁ, আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাই যে স্থাপন করা থাকে, আমরা টাকা ঢুকিয়ে চা, কফি এগুলো বিক্রেতার সাহায্য ছাড়াই অটোমেটিক মেশিনের মাধ্যমে কিনে খেতে পারি। এটাকে অটোমেটিক ভেন্ডিং মেশিন বলে। এরপরে রয়েছে ডাক ও টেলিযোগাযোগের ব্যবসা। এখানে দেখো ডাক ও টেলিফোনের মাধ্যমে ক্রেতার সাথে যোগাযোগ করে যে খুচরা ব্যবসায় ডাকযোগে পণ্য বিক্রয়ের ব্যবস্থা করা হয় তাকে ডাক ও টেলিফোন মারফত খুচরা ব্যবসা বলে। এই পদ্ধতিতে বিজ্ঞাপন ও প্রচারের মাধ্যমে বিক্রেতা সম্ভাব্য ক্রেতাদেরকে পণ্য সম্পর্কে অবহিত করে। ক্রেতারা ডাক বা টেলিফোনের মাধ্যমে তাদের চাহিদা অনুযায়ী পণ্যের ফরমায়েশ প্রদান করে থাকে। অতঃপর বিক্রেতারা পণ্যদ্রব্যকে ভালোভাবে মোড়ক করে মূল্য পরিশোধ ব্যবস্থায় ডাক মারফত পাঠিয়ে দেয়। আমেরিকায় বর্তমানে 11,000-এরও বেশি ডাক ও টেলিফোন মারফত খুচরা ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, যাদের মোট বিক্রয় বছরে $8 বিলিয়ন উপরে। সিয়ার্স, বাক অ্যান্ড কোং আর মন্টগোমারি ওয়ার্ড অ্যান্ড কোং আমেরিকার ডাক ও টেলিফোন মারফত খুচরা বিক্রয়ের উল্লেখযোগ্য প্রতিষ্ঠান। এরপরে রয়েছে সরাসরি বিক্রয় বা সরাসরি বিপণন। মধ্যস্থ ব্যবসায়ী ব্যবহার না করে সরাসরি ক্রেতাদের সাথে যোগাযোগ করে পণ্য বিক্রয় করাকে সরাসরি বিক্রয় বলে।
এরূপ বিক্রয়ের ক্ষেত্রে কোনোরূপ বিপণীর প্রয়োজন হয় না, একে সরাসরি বিপণন বলা হয়। এরূপ বিপণনের ক্ষেত্রে লক্ষ্যস্থিত ভোক্তাদের প্রত্যেকের সাথে সরাসরি যোগাযোগের মাধ্যমে পণ্য ও সেবা বিক্রয়ের প্রচেষ্টা চালানো হয়। তাৎক্ষণিক সাড়া পাওয়া এবং দীর্ঘস্থায়ী ক্রেতা সম্পর্ক সৃষ্টি ইত্যাদি ক্ষেত্রে সরাসরি বিপণন ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের বিপণন ব্যবস্থায় ভোক্তাদের সাথে সরাসরি যোগাযোগ করে অর্ডার গ্রহণ করা হয় বলে একে প্রত্যক্ষ অর্ডার বিপণনও বলা হয়। এরপরে রয়েছে আয়তনের ভিত্তিতে খুচরা ব্যবসা। এটাকে আবার মোটামুটি দুই ভাগে ভাগ করা আছে, ক্ষুদ্র আয়তন খুচরা ব্যবসা, বৃহৎ আয়তন খুচরা ব্যবসা। ক্ষুদ্র আয়তন খুচরা ব্যবসা যে খুচরা ব্যবসায় স্বল্প পুঁজি নিয়ে সাধারণত এক মালিকানা ব্যবসায়ের ভিত্তিতে ছোট আকারে পরিচালিত হয় তাকে ক্ষুদ্র আয়তন খুচরা ব্যবসা বলে। এরূপ ব্যবসা বিভিন্ন ধরনের হয়ে থাকে: ভ্রাম্যমাণ ক্ষুদ্র আয়তন খুচরা ব্যবসা, স্থায়ী ক্ষুদ্র আয়তন খুচরা ব্যবসা, এক পণ্যের ক্ষুদ্র আয়তন খুচরা ব্যবসা, একাধিক পণ্যের ক্ষুদ্র আয়তন খুচরা ব্যবসা, ভেন্ডিং স্টোর। এরপর হচ্ছে বৃহৎ আয়তন খুচরা ব্যবসা। বড় আকারের দোকান ও অধিক মূলধন নিয়ে যে খুচরা ব্যবসা বৃহৎ আয়তন প্রকৃতিতে প্রতিষ্ঠিত ও পরিচালিত হয় তাকে বৃহৎ আয়তন খুচরা ব্যবসা বলে। বর্তমানকালে পৃথিবীর বিভিন্ন দেশে, বিশেষত উন্নত বিশ্বে এ ধরনের খুচরা ব্যবসা অধিক জনপ্রিয়তা লাভ করেছে। যেমন বিভাগীয় বিপণী, বহুশাখা বিপণী, বিপণী মালা, ডাক ও টেলিফোন যোগে ব্যবসা, এক মূল্যের দোকান, সংযুক্ত বিপণী বা বাধা বিপণী, সুপার স্টোর, অধি বিপণী। এরপরে রয়েছে অন্যান্য খুচরা ব্যবসা। এর মধ্যে আছে এক মূল্যের দোকান। যে সকল খুচরা ব্যবসা প্রতিষ্ঠানে বিভিন্ন প্রকার পণ্য একই মূল্যে বিক্রি করা হয় তাকে এক মূল্যের দোকান বা একদর বিপণী বলে। এই জাতীয় ব্যবসা প্রতিষ্ঠান প্রধান বৈশিষ্ট্য হলো এরা বিভিন্ন প্রকার পণ্যদ্রব্য বিভিন্ন মূল্যে পাইকার বা উৎপাদকের নিকট হতে ক্রয় করে তা দিয়ে বিভিন্ন লট প্রস্তুত করে এবং প্রতিটি লট বা পণ্য একটি নির্দিষ্ট দামে বিক্রি করে। ইউরোপ ও আমেরিকাতে এ জাতীয় ব্যবসার বহুল প্রচলন লক্ষ্য করা যায়। ঢাকার কোনো কোনো স্থানে অবস্থিত 12.5 টাকা বা 99 টাকার দোকান এর উদাহরণ। এরপরে হচ্ছে সংযুক্ত বিপণী বা বাধা বিপণী। যে বিপণী ব্যবস্থায় কোনো ব্যবসায়ী কোনো বিশেষ উৎপাদনকারীর পণ্য বিক্রয় করার জন্য চুক্তিবদ্ধ হয়ে ব্যবসা পরিচালনা করে তাকে সংযুক্ত বা বাধা বিপণী বলে। এক্ষেত্রে উক্ত ব্যবসায়ী নির্দিষ্ট উৎপাদক ছাড়া অন্য কোনো ব্যবসায়ের পণ্য বিক্রি করে না। এইরূপ ব্যবসায়ী উৎপাদকের প্রতিনিধি হিসাবে মূলত ব্যবসা পরিচালনা করে এবং বিক্রিত মূল্যের উপর কমিশন লাভ করে। উৎপাদক চুক্তি অনুযায়ী এরূপ বিপণীতে বাকিতে পণ্য সরবরাহ করে এবং বিক্রয়ের পর কমিশন বাদ দিয়ে উক্ত অর্থ সংগ্রহ করে। এরপরে রয়েছে ভোক্তা সমবায় সমিতি। কোনো নির্দিষ্ট এলাকার কতিপয় ভোক্তা তাদের দৈনন্দিন প্রয়োজনীয় পণ্য সামগ্রী স্বল্প মূল্য ও সহজে ক্রয়ের উদ্দেশ্যে যে সমবায় বিপণী প্রতিষ্ঠা করে তাকে ভোক্তা সমবায় বা ভোক্তা সমবায় সমিতি বলে। সাধারণত ক্রয় সুবিধা লাভের উদ্দেশ্যে ভোক্তাদের নাগালের মধ্যে এরূপ বিপণী প্রতিষ্ঠা করা হয়। বাংলাদেশ সামরিক ক্যান্টনমেন্ট, পুলিশ কোয়ার্টার, বিজিবি কোয়ার্টার ইত্যাদি এলাকায় এরূপ বিপণী লক্ষ্য করা যায়। খুচরা ব্যবসা সীমিত আকারের ব্যবসা সংগঠন হলেও যুগের প্রয়োজনে এরূপ সংগঠন বিভিন্ন ধরনের হতে পারে। তবে খুচরা ব্যবসা যে ধরনেরই হোক না কেন এদের মূল বৈশিষ্ট্য হলো চূড়ান্ত ভোক্তাদের কাছে এরা পণ্য বিক্রি করে। আজকে আমরা খুচরা ব্যবসার যে প্রকারভেদগুলো পড়লাম এগুলো খুব ভালো করে পড়বে। তোমাদের উদ্দীপকে বিভিন্ন ধরনের ব্যাখ্যা দিয়ে হয়তো বলতে পারে যে এই ধরনের খুচরা ব্যবসাটা কোন ধরনের খুচরা ব্যবসাটা এটা। তাহলে তোমরা যদি এটা খুব ভালো করে পড়ো তাহলে তোমরা বলতে পারবে এটা কোন ধরনের খুচরা ব্যবসা। তো আজকে ক্লাসকে আর দীর্ঘায়িত না করে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।